সবাই আস্তে আস্তে জয়েন করুক, 5 মিনিট সময় নেব। এটা হচ্ছে ক্লাস নম্বর 1। আজকে কনসেপ্টগুলো বেশ জোস হবে। তাহলে সবাই আস্তে আস্তে জয়েন করুক, এই কারণে আমি আগে জয়েন দিয়ে রাখছি। তাহলে আস্তে আস্তে সবাই জয়েন করুক। গ্রুপে একটু একটু শেয়ার করে দাও। গ্রুপে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও। গ্রুপে বলতে হচ্ছে তোমাদের মেসেঞ্জার গ্রুপে, যেটা মেসেঞ্জার গ্রুপে হচ্ছে ক্লাসটা একটু শেয়ার করে দাও। ওয়ালাইকুম আসসালাম তুহিন। ওয়ালাইকুম আসসালাম বৃষ্টি। তাহলে 2 মিনিট সময় নিচ্ছি। সবাই আস্তে আস্তে জয়েন করুক, আজানটা শেষ হোক, আস্তে আস্তে জয়েন করুক সবাই। ওয়ালাইকুম আসসালাম রিফাত। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। ওয়াফা, তোর নামটা অনেক সুন্দর, ওয়াফা সিদ্দিকা।
আচ্ছা তাহলে আমাদের কয়টা বাজে? ওয়ালাইকুম আসসালাম সঞ্জনা। শুরু এখনো করি নাই, তোমাদের জন্য ওয়েট করতেছিলাম। আমি আগে জয়েন দিছি এই কারণে। ওয়ালাইকুম আসসালাম ইফুরানি। আগে জয়েন দেওয়ার কারণ হচ্ছে কি তোমরা আস্তে আস্তে জয়েন করো, দ্যাটস হচ্ছে আগে জয়েন দেওয়া। তোমরা ধীরে ধীরে জয়েন করো। আর 2 মিনিট পরে শুরু করবো, 8টা এখনো বাজে নাই, 8টা বাজলে শুরু করবো। পিয়াস ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি পিয়াস। আচ্ছা তাহলে শুরু করতেছি। দেখ তাহলে আমরা আজকের যে বিষয় টপিকটা সেটা হচ্ছে টাইট্রেশন লেখচিত্র এবং হচ্ছে নির্দেশক নির্বাচন। আমরা এখানে টোটালি হচ্ছে আলোচনা করবো হচ্ছে কিভাবে টাইট্রেশন লেখচিত্রগুলো ড্র করতে হয় এবং হচ্ছে কিভাবে ওই লেখচিত্র থেকে তুমি কিভাবে নির্দেশক নির্বাচন করবা সেটা ড্র করতে হবে বা সেটা ডিফাইন করতে হবে। সো আমরা হচ্ছে নির্দেশক কারা, নির্দেশক নিয়েও আমরা সংজ্ঞা দেব। নির্দেশক কাদেরকে বলে? নির্দেশক হচ্ছে দুর্বল জৈব যৌগ। নির্দেশক হচ্ছে দুর্বল জৈব যৌগ। নির্দেশক 2 রকম, একটা হচ্ছে অম্লীয় নির্দেশক, আর একটা হচ্ছে ক্ষারীয় নির্দেশক। ঠিক আছে? সো অম্লীয় নির্দেশক কারা কারা হতে পারে? এই লেভেলের জন্য হচ্ছে আমরা জানবো ফেনফথেলিন। অম্লীয় নির্দেশক হচ্ছে কারা? ফেনফথেলিন হতে পারে, তারপরে হতে পারে যে কোনো লিটমাস পেপার, তার হচ্ছে অম্লীয় নির্দেশক হবে। আর ক্ষারীয় নির্দেশক যদি আমরা বলি, ক্ষারীয় নির্দেশক হচ্ছে মিথাইল রেড বা মিথাইল অরেঞ্জ। ঠিক আছে? সো নির্দেশক হচ্ছে 2 রকম। নির্দেশক হচ্ছে 2 রকম, একটা হচ্ছে অম্লীয় নির্দেশক, একটা হচ্ছে ক্ষারীয় নির্দেশক। ঠিক আছে? এটার স্ক্রিনশট নিয়ে নাও। নির্দেশক হচ্ছে 2 রকম। নির্দেশক কারা? নির্দেশক হচ্ছে দুর্বল জৈব যৌগগুলো হচ্ছে নির্দেশক। আর নির্দেশক হচ্ছে কয় রকম হতে পারে? নির্দেশক 2 রকম হতে পারে, একটা হচ্ছে অম্লীয় নির্দেশক আর একটা হচ্ছে ক্ষারীয় নির্দেশক। স্ক্রিনশট নেওয়া হলে বলিও। ওয়ালাইকুম আসসালাম, হৃদয় আসছো? আচ্ছা গুড। তাহলে দেখো, নির্দেশক কাকে বলে? নির্দেশক শ্রেণী বিভক্ত করে ফেললাম। তো নির্দেশক কাকে বলে? নির্দেশক হচ্ছে সে সকল রাসায়নিক পদার্থ। নির্দেশক হচ্ছে সে সকল রাসায়নিক পদার্থ যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের, এখন কোয়েশ্চেন থাকবে যে টাইট্রেশন ভাই আপনি কি বলতেছেন, টাইট্রেশন আমি বুঝি না। আচ্ছা দেখো, টাইট্রেশন নিয়ে কথা বলবো। টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করে, তাদেরকে নির্দেশক বলে। ঠিক আছে? তাহলে নির্দেশক হচ্ছে সে সকল রাসায়নিক পদার্থ যারা নিজেদের বর্ণ পরিবর্তনের মাধ্যমে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করে। ঠিক আছে? সো টাইট্রেশনটা কি? টাইট্রেশনটা হচ্ছে কি, যে একটা অ্যাসিড বা ক্ষারের যদি আমরা নেই, অর্থাৎ একটা অ্যাসিড নিলাম, সাপোজ ধরো আমরা অ্যাসিড নিলাম, আর হচ্ছে কি নিলাম, ক্ষার নিলাম। তাহলে অ্যাসিড বা ক্ষারটা কোন মুহূর্তে, অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াটা কোন মুহূর্তে শেষ হবে সেটাকে বলা হচ্ছে টাইট্রেট করা। অর্থাৎ অ্যাসিড এবং ক্ষারের সমন্বয়ে যখন লবণ আর পানি তৈরি করি, এই ধরনের বিক্রিয়াগুলো হচ্ছে কি টাইট্রেট বিক্রিয়া। কথা ক্লিয়ার? আমরা বিস্তারিত আরো পরে করব, ধীরে ধীরে আমরা সবগুলো করতে থাকবো। তাহলে আপাতত এতটুকু আমাদের কনসেপ্টে থাকতে হবে যে টাইট্রেশন বলতে আমি যে সকল বিক্রিয়াকে বুঝতেছি সেটা হচ্ছে কি অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া। তবে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়াটা কখন শেষ হবে সেটাকে বলা হবে তার সমাপ্তি বিন্দু।
সেটাকে বলা হবে তার সমাপ্তি বিন্দু। এখন সমাপ্তি বিন্দু তার চোখে দেখা যায় না, কারণ মাইক্রো আমাদের একদম খুব মাইক্রো লেভেলে থাকে, তো সমাপ্তি বিন্দু আর দেখা যায় না। তাহলে সমাপ্তি বিন্দু নির্দেশ করার জন্য আমরা কি করি, কিছু রাসায়নিক পদার্থ ব্যবহার করি। তারা হচ্ছে কি রং পরিবর্তন করবে, রং পরিবর্তনের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এই অ্যাসিড আর ক্ষারের বিক্রিয়াটা আমার শেষ হয়েছে নাকি হয় নাই, নাকি আমার আরো ক্ষার অ্যাড করতে হবে অ্যাসিডের সাথে, নাকি এই আমার ক্ষারের সাথে আরো অ্যাসিড অ্যাড করতে হবে। অর্থাৎ মোট কথা হচ্ছে তুমি যদি একটা অ্যাসিড নাও, তার সাথে কি পরিমাণ ক্ষার তোমাকে অ্যাড করতে হবে সেটা যে বলে দিবে, বা অ্যাসিড যদি নাও, অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়াটা শেষ করছে কিনা সেটা যে পদার্থগুলো নির্দেশ করবে তাদেরকে বলা হবে নির্দেশক। তাহলে এখান থেকে শুধু একটু জানো যে নির্দেশক হচ্ছে সেই সকল পদার্থ যারা হচ্ছে অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া কখন শেষ হবে সেটা নির্দেশ করবে, তাকে বলা হবে কি নির্দেশক বলা হবে। আচ্ছা, তো নির্দেশক আমরা দুই রকম পড়ছি, একটা হচ্ছে অম্লীয় নির্দেশক আর একটা হচ্ছে ক্ষারের নির্দেশক। তাহলে হচ্ছে অআয়নিত নির্দেশকের বর্ণ, অআয়নিত নির্দেশকের বর্ণ আয়নিত নির্দেশক হতে ভিন্ন, আয়নিত নির্দেশক হতে ভিন্ন। অআয়নিত নির্দেশকের যে বর্ণগুলো হবে সেটা হবে কি আয়নিত নির্দেশক হতে ভিন্ন হবে। ঠিক আছে, এই কালার কন্ট্রাস্টের কারণে হচ্ছে তাকে ব্যবহার করা হয়। অর্থাৎ তার আয়নিত হওয়ার পূর্বে একরকম কালার পাওয়া যাবে, আয়নিত হওয়ার পরে আরেকরকম কালার পাওয়া যাবে, তাই সে আয়নিত হয়েছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে, কালার দ্বারা কিন্তু বোঝা যাবে। আচ্ছা, তাহলে আমরা বলছি অম্লীয় নির্দেশক, ক্ষারীয় নির্দেশক। তাহলে অম্লীয় নির্দেশক গুলা, অম্লীয় নির্দেশক দেখা যায় কিনা, দেখা যায়, ওকে। তাহলে অম্লীয় নির্দেশক গুলো অম্লীয় মাধ্যমে কাজ করে না, অম্লীয় নির্দেশক গুলো অম্লীয় মাধ্যমে কাজ করে না। ঠিক আছে, মানে কাজ করার মানে হচ্ছে অম্লীয় মাধ্যমে বিয়োজিত হয় না। অনুরূপ ভাবে ক্ষারীয় নির্দেশক ক্ষারীয় মাধ্যমে বিয়োজিত হয় না। ঠিক আছে, অআয়নিত নির্দেশকের যে বর্ণটা হবে তা আয়নিত নির্দেশক হতে কি হবে ভিন্ন হবে, আর অম্লীয় নির্দেশকগুলা অম্লীয় মাধ্যমে কি করবে না, কাজ করবে না। ক্ষারীয় অনুরূপ ভাবে ক্ষারীয় নির্দেশকগুলো ক্ষারীয় মাধ্যমে কাজ করবে না। এতটুকু স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, তাহলে দেখো যদি অম্লীয় নির্দেশকগুলা অম্লীয় মাধ্যমে কাজ না করে, তাহলে অম্লীয় নির্দেশক ক্ষারীয় মাধ্যমে আয়নিত হয়। অর্থাৎ মাধ্যম যদি ক্ষারীয় হয় তাহলে অম্লীয় নির্দেশকগুলো আয়নিত হবে। অনুরূপভাবে ক্ষারীয় নির্দেশকগুলো অম্লীয় মাধ্যমে আয়নিত হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা ধীরে ধীরে একদম ডিপে যাচ্ছি। দেখো এখন আমরা জানি যে পি অফ এইচ যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমরা জানি হচ্ছে কি মাইনাস লগ এইচ প্লাস। অর্থাৎ পি অফ এইচ হচ্ছে হাইড্রোজেনের ঋণাত্মক লগারিদম। তাহলে ঋণাত্মক মানে হচ্ছে এটা পাওয়ারটা ঋণাত্মকে আছে, তার মানে আমি লিখতে পারি লগ এইচ প্লাস, এটা যদি পাওয়ারে নিয়ে যাই তাহলে হচ্ছে ইনভার্স, মানে হচ্ছে ইনভার্স 1। ক্লিয়ার? আচ্ছা, এটাকে কি লিখতে পারি, এটাকে লিখতে পারি ইনভার্স 1 যেহেতু আছে তাহলে 1 ডিভাইড বাই হচ্ছে কি এইচ প্লাস। তাহলে পি অফ এইচ ইকুয়াল টু হবে কি log 1 by h প্লাস। তার মানে হচ্ছে পি অফ এইচ এর সাথে এইচ প্লাস এর যে সম্পর্কটা হবে সেটা কি হবে, বিপরীত হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে যে লগটা আমরা ব্যবহার করছি সেটা হচ্ছে tan ভিত্তিক লগারিদম। tan ভিত্তিক লগারিদম মানে হচ্ছে কি, ধরো আমি কোন একটা স্কেল নিলাম, স্কেলের প্রতি 10 ঘরকে আমি 1 ধরতেছি, এটাকে বলা হচ্ছে tan ভিত্তিক। অর্থাৎ তোমার বেসমেন্ট হচ্ছে 10, অর্থাৎ প্রতি 10 ঘরের জন্য তুমি 1 একক ধরতেছো। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো এইচ প্লাস এর ঘনমাত্রা যদি বাড়ে তাহলে পিএইচ কি হবে,
কমবে, কারণ সম্পর্কটা কি উল্টা। তাহলে আমরা বলতে পারি H প্লাসের ঘনমাত্রা 10 গুণ বাড়লে পিএইচ 1 একক হ্রাস পাবে, এবং H প্লাসের ঘনমাত্রা 10 গুণ কমলে পিএইচ 1 একক বৃদ্ধি পাবে। আচ্ছা, এসএস কেন নিব? অনেক সময় হচ্ছে কি অনেকে লেখার সময় হচ্ছে স্ক্রিনশট নিতে পারে না, ঠিক আছে? তো তোমাদের হচ্ছে যখন পরে নোটস করবা তখন ওই নোটসগুলো তোমাদের দেখা যাবে যে এটাগুলো কাজে লাগবে। স্ক্রিনশট নিয়ে নিলে ভালো, একবার স্ক্রিনশট দেখে দেখে নোট করে নিবা। দ্যাটস ওয়াই বলা হয় যে স্ক্রিনশটগুলো নিয়ে নাও। আচ্ছা, এই পার্টটুকুর হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নাও। তাহলে এতটুকু বুঝতে পারছো আশা রাখি যে এইচ প্লাসের সাথে পিএইচ এর যে সম্পর্কটা হবে সেটা হবে ব্যস্তানুপাতিক, এবং এই যে পিএইচ আমরা যে লগারিদমটা ব্যবহার করছি পিএইচ এর জন্য, এই লগারিদমের বেসমেন্ট হচ্ছে কত? 10। তার মানে হচ্ছে প্রতি 10 গড় বৃদ্ধি বা হ্রাস পেলে হচ্ছে তার মান পিএইচ এর মানটা চেঞ্জ হবে। তাহলে আমরা যেহেতু বিপরীত সম্পর্ক আমরা বলতেছি এইচ প্লাস এর ঘনমাত্রা 10 গুণ যদি বাড়ে তাহলে পিএইচ 1 একক কি হবে? হ্রাস পাবে, কারণ এইচ প্লাস বাড়লে পিএইচ কি হবে? কমবে। এবং এইচ প্লাস এর ঘনমাত্রা 10 গুণ যদি কমে যায় তাহলে পিএইচ কি হবে? বেড়ে যাবে। বিপরীত সম্পর্ক। ওকে, তাহলে আমরা যদি বলি পিএইচ ইজ ইকুয়াল টু 7, তার মানে হচ্ছে নিরপেক্ষ দ্রবণ। পিএইচ লেস দেন 7 তার মানে হচ্ছে অম্লীয়, আর পিএইচ গ্রেটার দেন 7 মানে হচ্ছে কি ক্ষারীয়। এই তথ্যটুকু আমরা কিন্তু জানি। পিএইচ যদি 7 হয় তাহলে নিরপেক্ষ দ্রবণ হবে, পিএইচ লেস দেন 7 হলে অম্লীয় হবে, আর গ্রেটার দেন 7 হবে কি ক্ষারীয় হবে। আচ্ছা, তাহলে আমরা বলতেছি অম্লীয় নির্দেশক। অম্লীয় নির্দেশককে প্রকাশ করা হয় HIN দ্বারা। H মানে হচ্ছে যে অম্লীয় তার মধ্যে হাইড্রোজেন অবশ্যই থাকবে, IN মানে হচ্ছে ইন্ডিকেটর। নির্দেশকের ইংরেজি হচ্ছে কি ইন্ডিকেটর, এটা হচ্ছে কি ইন্ডিকেটর। তাহলে দেখো আমরা বলতেছি কি HIN মানে হচ্ছে অম্লীয় নির্দেশক, HIN দ্বারা কি প্রকাশ করা হয়? অম্লীয় নির্দেশক প্রকাশ করা হয়। তাহলে অম্লীয় নির্দেশক হলো দুর্বল, তার মানে হচ্ছে তারা কনজুগেট অবস্থা তৈরি করবে। তার মানে হচ্ছে HIN বিয়োজিত হয়ে H প্লাস তৈরি করবে, আর হচ্ছে কি IN মাইনাস তৈরি করবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এটার কালার হচ্ছে কি, এটা হচ্ছে বর্ণহীন, কিন্তু যখন এটা আয়ন মাইনাস তৈরি করে তখন সেটার কালার হচ্ছে কি বেগুনি। আচ্ছা, তাহলে দেখো HIN হচ্ছে কি বর্ণহীন। তাহলে HIN যখন ভেঙে বিয়োজিত হয় তখন হচ্ছে H প্লাস তৈরি করে, আর হচ্ছে কি আয়ন মাইনাস তৈরি করে। মানে আয়ন মাইনাস হচ্ছে কি, এটা হচ্ছে অনুবন্ধী ক্ষার। তাহলে আমরা প্রথম দিকে বলছিলাম যে অআয়নিত নির্দেশকের যে বর্ণ হবে এটা হচ্ছে অআয়নিত নির্দেশক, আর এটা হচ্ছে কি আয়নিত। তাহলে একটা হচ্ছে অআয়নিত নির্দেশক, আর একটা হচ্ছে কি আয়নিত নির্দেশক। তাহলে আয়নিত নির্দেশকের যে কালারটা হবে, দেখো অআয়নিত নির্দেশক হচ্ছে কি বর্ণহীন, কিন্তু আয়নিত যে নির্দেশকটা হচ্ছে মানে আয়ন মাইনাস যেটা হচ্ছে সেটা হচ্ছে কি অনুবন্ধী ক্ষার, এবং তার কালারটা দেখো কি হচ্ছে বেগুনি হচ্ছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমরা জানি, তাহলে এখান থেকে এটাই লিখতে পারি যে আমরা জানি অ্যাসিড বিয়োজিত হয়ে যে ক্ষার উৎপন্ন করে তাকে অনুবন্ধী ক্ষার বলে। আর অনুবন্ধী ক্ষারের ইকুয়েশনটা কি আমরা ফার্স্ট পার্টে 4th চ্যাপ্টারে করছি। অ্যাসিড বিয়োজিত হয়ে যে ক্ষার উৎপন্ন করে এটাকে বলা হচ্ছে কি অনুবন্ধী ক্ষার। তাহলে এটার ইকুয়েশনটা কি হবে? তাহলে KIN ইজ ইকুয়াল হবে উৎপাদের ঘনমাত্রা গুণফল ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তাহলে আমি যদি H প্লাস এর মানটা বের করতে যাই তাহলে কি লিখতে হবে?
তাহলে এইচ প্লাসের ঘনমাত্রা মানে হচ্ছে কে আইএন ইন্টু এইচ আইএন ডিভাইড বাই হচ্ছে আইএন মাইনাস। ওকে, এতটুকু বুঝতে পারছো কিনা? এইচ আইএন বিয়োজিত করলাম, এটার কে নেব, মানে বিক্রিয়ার যে বেগ ধ্রুবকটা বা বিয়োজন ধ্রুবকটা কে নিলাম। তো বিয়োজন ধ্রুবক হচ্ছে উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো উৎপাদ হচ্ছে কি তারা, তো উৎপাদের ঘনমাত্রার গুণফল ডিভাইড হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার গুণফল। তো আমার দরকার হচ্ছে এইচ প্লাস, তো আমি এইচ প্লাস নিলাম। এইচ প্লাস সমান কি হচ্ছে, তাহলে কে আইএন ইন্টু এইচ আইএন, কে আইএন ইন্টু এইচ আইএন ডিভাইড হচ্ছে কত, আইএন মাইনাস। ক্লিয়ার? আচ্ছা, তাহলে উভয় পাশে মাইনাস লগারিদম নেব। ওই পাশে মাইনাস লগারিদম যদি নেই তাহলে কি হচ্ছে এটা, তাহলে মাইনাস লগ কে আইএন মানে এরকম হবে, মাইনাস লগ কে আইএন ইন্টু এইচ আইএন ডিভাইড হচ্ছে কি আইএন মাইনাস। তার মানে হচ্ছে দাঁড়ায় মাইনাস লগ এইচ প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে কি মাইনাস লগ কে আইএন মাইনাস লিখতে পারি কি লগ এইচ আইএন ডিভাইড হচ্ছে কি আইএন মাইনাস, এটা লিখলাম। তাহলে দেখো আমরা জানি লগ এ ইন্টু বি সমান হচ্ছে লগ এ প্লাস হচ্ছে লগ বি, এটাই লিখছি। লগ এ ইন্টু বি, লগ এ যেহেতু মাইনাস আছে সামনে, এই যে সামনে মাইনাস আছে, তাই মাইনাস লগ এ মাইনাস লগ বি। তাহলে মাইনাস লগ এইচ প্লাস সমান আমরা জানি কি পি অফ এইচ, মাইনাস লগ কে আইএন মানে হচ্ছে পি অফ কে আইএন। তাহলে মাইনাস, এখন মাইনাসকে যদি প্লাস করতে যাই তাহলে নিচেরটা উপরে উঠবে, তার মানে হচ্ছে লগ আইএন মাইনাস ডিভাইড বাই হচ্ছে এইচ আইএন। এটা ফার্স্ট পার্টের ফোর্থ চ্যাপ্টার করলে আমরা দেখাইছি, ফার্স্ট পার্টের ফোর্থ চ্যাপ্টারে যে পি অফ এইচ ইজ ইকুয়াল হচ্ছে পি কে আইএন প্লাস লগ আইএন মাইনাস ডিভাইড বাই হচ্ছে কি এইচ আইএন। সো আমার এই ইকুয়েশনটা দরকার। দেখো এই ইকুয়েশন দিয়ে হচ্ছে আমি কাজ করব। তাহলে আমরা পাইলাম কি পি অফ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ কে আইএন প্লাস লগ আইএন মাইনাস ডিভাইড বাই হচ্ছে এইচ আইএন। ইন্ডিকেটর মাইনাস মানে হচ্ছে অনুবন্ধী ক্ষার, অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা, আর এইচ আইএন এটা মানে হচ্ছে কি আমাদের অম্লীয় নির্দেশক, এটা হচ্ছে কার, অম্লীয় নির্দেশকের ঘনমাত্রা। আচ্ছা, তাহলে এখন দেখো যদি অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা আর হচ্ছে অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা আর অম্লীয় নির্দেশকের ঘনমাত্রা যদি সেম হয় তাহলে আমরা লিখতে পারি পি অফ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ কে আইএন প্লাস লগ কত হবে, এটা কি হবে সেম যদি হয়, এটা যদি সেম হয় তাহলে এটা কাটা যাবে, তার মানে লগ 1, লগ 1 এর মান হচ্ছে 0, তার মানে লিখতে পারি পি অফ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ কে আইএন। এতটুকু বুঝতে পারছো? যদি আমার অনুবন্ধী ক্ষারের ঘনমাত্রা আর হচ্ছে কি এই নির্দেশকের ঘনমাত্রা যদি এক হয় তাহলে পি অফ এইচ ইজ ইকুয়াল টু হবে পি অফ কে আইএন। আচ্ছা, যদি আইএন মাইনাস ইন্ডিকেটর মাইনাস যদি 10 গুণ হয় এবং এইচ আইএন যদি তার তুলনায় 1 গুণ হয় তাহলে দাঁড়াবে কি পি অফ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ কে আইএন প্লাস লগ 10, আর লগ 10 এর মান হচ্ছে 1, তাহলে পি অফ কে আইএন প্লাস হচ্ছে 1। তাহলে এভাবে চিন্তা করতে পারি যদি এইচ আইএন 10 গুণ হয় এবং আইএন মাইনাস 1 গুণ হয় তাহলে লিখতে পারি পি অফ এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পি অফ কে আইএন মাইনাস 1। এতটুকু ক্লিয়ার কিনা? এই দুইটা পার্ট ক্লিয়ার কিনা? কেন প্লাস 1 হচ্ছে?
-1 কেন হচ্ছে? কারণ হচ্ছে কি 1/10 হচ্ছে, আর log 1/10 এর মান হচ্ছে -1, ঠিক আছে? তাহলে -1 p of KIN -1 এটাই লিখলাম। ওকে, তাহলে দেখো আমাদের কাছে দুইটা জিনিস চলে আসলো। একটা হচ্ছে p of h ইকুয়াল হচ্ছে p of KIN প্লাস 1, আর p of h ইকুয়াল হচ্ছে p of KIN -1। যদি এই দুইটা বিয়োগ দিই মানে ডেল্টা পিএইচ, বলতো ডেল্টা পিএইচ কত আসবে? পিএইচ এর এই দুইটার পিএইচ এর পার্থক্য, হ্যাঁ বাফারের কনসেপ্ট, কারণ হচ্ছে টাইট্রেশনের যে নির্দেশকগুলো ব্যবহার করে টোটালি হচ্ছে বাফার সলিউশন তৈরি করে। আচ্ছা, ডেল্টা পিএইচ কত? ডেল্টা পিএইচ কত হবে? 2। ভেরি গুড। তো ডেল্টা পিএইচ কত? 2 হচ্ছে। তার মানে হচ্ছে পিএইচ এর যে রেঞ্জটা, এই পিএইচ কার পিএইচ আমরা বের করতেছি? আমরা হচ্ছে নির্দেশকের পিএইচ বের করতেছি। আমরা কার পিএইচ বের করতেছি? নির্দেশকের পিএইচ বের করতেছি। তার মানে হচ্ছে এখান থেকে আমরা লিখতে পারি যে দেখো তার যে রেঞ্জটা হয় +1 হতে পারে, না হয় -1 হতে পারে। আর ডেল্টা এর পিএইচটা কত? এটা কত? 2 হচ্ছে। তো এটা কার পিএইচ? নির্দেশকের পিএইচ। নির্দেশকের পিএইচ এর পরিবর্তন। তাহলে আমরা বলতে পারি একটি নির্দেশক তখনই রং পরিবর্তন করবে যদি পিএইচ এর পার্থক্য 2 হয়। একটা নির্দেশক তখনই রং পরিবর্তন করবে যদি পিএইচ এর যে পার্থক্যটা সেটা কত হয়? এই 2 এর মধ্যে হয়। 2 এর বেশি হলে সে রং পরিবর্তন করবে না, বা কম হলেও কি করবে না? রং পরিবর্তন করবে। অর্থাৎ 2 রেঞ্জের মধ্যে তার থাকতে হবে। তার যে পিএইচ এর কাজ করার যে সীমাটা সেটা হচ্ছে +1 থেকে -1 থেকে +1 পর্যন্ত আসবে। অর্থাৎ ডেল্টা পিএইচ এর যে পার্থক্যটা সেটা কতটুকু রেঞ্জ পর্যন্ত হবে? 2 পর্যন্ত হবে। ক্লিয়ার? জাস্ট এখানে ইকুয়েশন দেখালাম। এখন হচ্ছে আমরা এটা দিয়ে অ্যাপ্লিকেশন করব, কিভাবে অ্যাপ্লিকেশন গুলো করা যায় সেগুলো আমরা দেখব। আচ্ছা দেখ, তাহলে এটা মুছে দিলাম। তাহলে এটাকে আমরা বললাম হচ্ছে ক পাত্র, আর এটা হচ্ছে খ পাত্র। তাহলে এটা একটা ক পাত্র দেওয়া আছে, আর এটা হচ্ছে কি খ পাত্র দেওয়া আছে। তাহলে এখান থেকে হচ্ছে আমি নিয়ন্ত্রিত ভাবে এখানে হচ্ছে খ পাত্রে কি আছে? NaOH ক্ষার আছে, আর এটাতে হচ্ছে HCl অ্যাসিড আছে। মানে ক পাত্র নিলাম আর খ পাত্র নিলাম। তাহলে এখানে ক পাত্রের মধ্যে হচ্ছে কি আছে? HCl অ্যাসিড আছে, যেটার আয়তন হচ্ছে 25 ml এবং ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। এখানে NaOH আছে, যার আয়তন হচ্ছে 25 ml আর ঘনমাত্রা হচ্ছে 0.1 মোলার। ঠিক আছে? তাহলে আমরা ফার্স্ট অফ অল কি করলাম? এই যে ক পাত্রটা আছে না, এই যে এই পাত্রে আমরা কি করলাম? অ্যাসিড নিলাম, এবং অ্যাসিড নেওয়ার সাথে সাথে এখানে আমি হচ্ছে একটা নির্দেশক আমরা রেখে দিলাম, যে কোনো একটা নির্দেশক আমরা রেখে দিলাম। তাহলে আমরা স্পেসিফিক ধরে নিই যে আমরা এখানে ফেনোস্থিলিন নিচ্ছি। এখানে আমরা নিলাম কি? ফেনোস্থিলিন, অর্থাৎ ফেনোস্থিলিনটা এখানে রেখে দিলাম।
আচ্ছা 10 গুণই কেন নিলাম, ভালো বলছো, বোর্ডে লেখা বোঝা যায় না? হয়তো বা নেট প্রবলেম। আচ্ছা 10 গুণই কেন নিলাম, কারণ আমরা যে লগারিদম ব্যবহার করতেছি সেই লগারিদমের বেসমেন্ট হচ্ছে 10। সো 10 যদি পরিবর্তন হয় লগের মান চেঞ্জ হবে না, 10 যদি পরিবর্তন না হয় তাহলে লগের মান চেঞ্জ হবে না। এই কারণে হচ্ছে আমরা শুধুমাত্র 10 গুণ নিলাম। ব্লার হওয়ার কারণ মেবি হচ্ছে ইয়ের কারণে, নেটের কারণে, নেট হয়তো বা প্রবলেম করতেছে। 2 মিনিট ওয়েট করো, ঠিক হয়ে যাবে। আচ্ছা তাহলে দেখো প্রসেসটা কি, এখানে আমরা এনএইচ নিলাম, এটাকে বলা হচ্ছে বুরেট, এটাকে বলা হচ্ছে বুরেট, এটাকে বলা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স, এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স। কনিক্যাল ফ্লাক্সটা সাধারণত এরকম থাকে, আমি জাস্ট পাত্র দিলাম, তাহলে এটা হচ্ছে কনিক্যাল ফ্লাক্স থাকে, এটা নিচে এরকম কনিক্যাল ফ্লাক্স থাকে। তো কনিক্যাল ফ্লাক্সে এসিড আছে, তার আয়তন তুমি জানো 25 ml দেওয়া আছে, আর তার ঘনমাত্রা তুমি জানো 0.1 মোলার দেওয়া আছে। বুলেটের মধ্যে NaOH দেওয়া আছে, সেটাও 25 ml দেওয়া আছে, তার যে ঘনমাত্রা আছে সেটাও 0.1 মোলার দেওয়া আছে। সো আমরা টাইট্রেশন ক্ষেত্রে হচ্ছে নির্দেশক নির্বাচন করবো, এখানে আমরা নির্দেশক নির্বাচনের কাজটা করতেছি, ঠিক আছে। অর্থাৎ নির্দেশকটা হচ্ছে কোন নির্দেশক দেওয়া যাবে এবং নির্দেশকের পিএইচ এর রেঞ্জটা কেমন হবে সেটা আমরা এখান থেকে বের করবো। তাহলে দেখো আমাদেরকে বলা হচ্ছে কপাত্রে 10 ml NaOH যোগ করা হলে পিএইচ কত হবে। কপাত্রে 10 ml যদি NaOH যোগ করি তাহলে পিএইচ কত হবে। তাহলে আমরা জানি এই যে HCl প্লাস হচ্ছে NaOH তৈরি হচ্ছে NaCl প্লাস হচ্ছে কি H2O, এটার একটার সাথে বিক্রিয়া করে। তার মানে দাঁড়ায় কি, এখানে আমার HCl কত ml ছিল, 25 ml ছিল। HCl কত ml ছিল, 25 ml ছিল। NaOH কত ml ছিল, 25 ml ছিল। তো আমি নিচে কত, কপাত্রে 10 ml NaOH যোগ করছি, কত ml যোগ করছি, 10 ml। তার মানে এটার একটার সাথে একটা বিক্রিয়া করে, তার মানে এটার 10 ml যদি নেই এটার 10 ml এর সাথে বিক্রিয়া করবে। তার মানে কপাত্রে এসির অবশিষ্ট কত যোগ করা হলে পিএইচ কত হবে, কোন পাত্রে, কপাত্রে। আমি আরো স্পেসিফিক বলে দিই, কপাত্রে। তাহলে বাকি থাকে কত, 15 ml HCl, বাকি থাকে কত, 15 ml HCl বাকি থাকে। কথা কি, যদি কপাত্রে আমরা 10 ml NaOH যোগ করি তাহলে কপাত্রে রিঅ্যাকশন করে কত, রিঅ্যাকশন 10 ml রিঅ্যাকশন করে, বাকি থাকে কতটুকু, 15 ml HCl বাকি থাকে। তাহলে 15 ml HCl এর ঘনমাত্রা কত, 0.1 মোলার। ক্লিয়ার? এখন এই 15 ml HCl এর আমরা ঘনমাত্রাটা বের করব এবং সেখান থেকে হচ্ছে পিএইচ বের করব। তাহলে দেখো আমরা এখানে সূত্র ব্যবহার করব V1S1 হচ্ছে V2S2। তাহলে V1 কত, 15, S1 কত, 0.1। আচ্ছা আগে কপাত্রে কত ছিল, 25 ml ছিল। এখন যখন NaOH থেকে তুমি আর 10 ml, মানে NaOH থেকে যখন আর 10 ml ঢালছো তাহলে পাত্রের আয়তন কত হলো, 35 ইনটু S2। এখন HCl ঘনমাত্রা কত, তাহলে 15 ইনটু 0.1 ডিভাইড হচ্ছে কত, 35 ইজ ইকুয়াল টু হচ্ছে কত, S2। তাহলে বলো তো এখানে এর HCl এর ঘনমাত্রাটা কত। আচ্ছা কারণ সমস্যা নাই। তাহলে এখানে হচ্ছে আমার বলো HCl এর ঘনমাত্রাটা কত, এই জায়গায় HCl এর ঘনমাত্রা কত আসবে। তাহলে 15 ইন্টু 0.1 ডিভাইড হচ্ছে কত, 35, তাহলে 0.042, মানে ঘনমাত্রা আসবে 0.042। তাহলে সেখান থেকে পিএইচ বের করবো, তাহলে পিএইচ কত হবে, P of H ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ H প্লাস। তাহলে এটা পিএইচ করো, তাহলে কত আসবে, মাইনাস লগ 0.042, তাহলে 1.37। তাহলে পিএইচ আসতেছে কত, 1.37। এটা রেখে দিলাম 0.042, ভেরি গুড, 0.042। এবং সেখান থেকে যদি আমরা পিএইচ করি তাহলে কত আসতেছে, 1.37 আসতেছে। আচ্ছা এই ডাটাগুলো আমরা রেখে দিব।
এই ডাটাগুলো হচ্ছে আমরা রেখে দিব। আর যদি 20 ml যোগ করা হলো, 20 ml যোগ করা হলে তাহলে কি হতো? 20 ml যোগ করা হলে কি হতো বলতো? এই সেলের পিএইচ কত হতো? 20 ml যোগ করা হলে অবশিষ্ট এই সেলের পিএইচ কত হতো? অবশিষ্ট এই সেলের পিএইচ কত হতো? তাহলে HCl প্লাস হচ্ছে NaOH তৈরি হবে NaCl প্লাস হচ্ছে H2O, এটার একটার সাথে এটার একটা বিক্রিয়া করে। তাহলে কত ml নিছো? 20 ml NaOH নিছো। 20 ml কি নিছো? NaOH নিছো। তাহলে এই সেল অবশিষ্ট আছে কতটুকু? 5 ml, কারণ 25 ml ছিল, 20 ml এর সাথে বিক্রিয়া করছে, তার মানে আছে 25 ml ছিল, এটারও 25 ml ছিল। এখান থেকে কতটুকু ব্যবহার করছো তুমি? 20 ml ব্যবহার করছো। তাহলে 20 ml নষ্ট হয়েছে এই সেলের, তাহলে থাকে হচ্ছে 5 ml। 5 ml এর 0.1 মোলার। তাহলে এটার ঘনমাত্রা কত হবে? তাহলে 20 ml যোগ করছো, আগে তো ছিল 25, তাহলে 20 আর 25 কত? 45। তার মানে হচ্ছে 45 ইন্টু S2। ঘনমাত্রা বের করে নাও আর পিএইচ বের করে নাও। 20 ml NaOH যোগ করা হলে পিএইচ কত হবে? 20 ml NaOH যোগ করা হলে পিএইচ কত হবে? অবশিষ্ট অ্যাসিডের পিএইচ কত হবে? 20 ml NaOH যোগ করা হলে অবশিষ্ট অ্যাসিডের পিএইচ কত হবে? তাহলে 5 ইন্টু 0.1, 5 ইন্টু 0.1 ডিভাইডেড হচ্ছে 45, তাহলে মাইনাস লগ আনসার 1.95, ঠিক আছে না? 5 ইন্টু 0.1 ডিভাইডেড কত? 45, 20 আর 25, 40 45, ঠিক আছে। মাইনাস লগ আনসার তাহলে 1.95, তাহলে কত আসছে? সেটা পেজ আসবে কত? এই অবস্থায় পেজ আসবে কত? 1.95, 9542 বা 95 দিলে হবে, মানে প্রায় 2। গুড, 1.925, গুড। আচ্ছা, তাহলে এই ডাটাটা রেখে দিব। 1.37 আমরা পাইছিলাম, আরেকটা পিএইচ পাইছি কত? 1.952। এখন আমাকে বলো, যদি আমরা এখানে 24.5 ml NaOH যোগ করতাম, এই সেলের পিএইচ কত হতো? 24.5 ml NaOH যোগ করা হলে পিএইচ কত হবে? গুড, 1.95, দারুন। 24.5 ml NaOH যোগ করা হলে এই সেলের পিএইচ কত হবে? .5 ml NaOH যোগ করা হয়েছে, তাহলে ডিরেক্টলি পিএইচটা বের করো। পিএইচটা কত হচ্ছে দেখো। .5 ml NaOH যোগ করা হয়েছে, তাহলে পিএইচ কত হবে? বের করে নাও। ভেরি গুড, দারুন। তাহলে 24.5 ml এই সেল যোগ করা হলে পিএইচ হতো কত? 3। তাহলে আরেকটা ডাটা পেয়ে গেলাম, পিএইচ কত হতো? 3। তাহলে যদি 25 ml NaOH যোগ করতাম, তাহলে বুঝতেই পারতেছো 25 ml যোগ করলে কি হবে? এই সেল আছে 25 ml, NaOH যোগ করলাম 25 ml, তাহলে পিএইচ আসতো কত? 7। পেজ আসতো কত? কারণ দ্রবণ নিরপেক্ষ যেহেতু, কারণ যতটুকু এই সেল আছে ততটুকু NaOH যোগ করলাম, দ্রবণ নিরপেক্ষ যেহেতু, নিরপেক্ষ দ্রবণের পিএইচ অলওয়েজ কত আসবে? 7 আসবে। তাহলে আরেকটা ডাটা পাইলাম, যদি 25 ml, প্রথমটা ছিল 10 ml যোগ করার কারণে, পরেরটা হচ্ছে 20 ml যোগ করার কারণে, তারপরটা হচ্ছে কত? 24.5 ml যোগ করলে, আর এটা হবে কত? 25 ml যোগ করলে। গুড। আচ্ছা, এখন তোমাকে বলা হচ্ছে কি? তোমাকে বলা হচ্ছে
25.1 ml NaOH যোগ করা হলে pH কত হতো? 25.1 ml NaOH যোগ করা হলে pH কত হতো? এখন কেমনে করবা? 25.1 ml NaOH যোগ করা হয়েছে। তাহলে দেখো তোমার কাছে কি ছিল? এই এসিডটা ছিল। এটা কতটুকু ছিল? 25 ml। তুমি কিন্তু অলরেডি খার কতটুকু দিছো? 25 ml দিয়ে কিন্তু তাকে টাইট্রেট করে ফেলছো। 25.25 ml মানে এসিড ছিল কত? এসিড ছিল এই 25 ml। তারপর কি করছো? 25 ml NaOH দিয়ে তাকে কিন্তু অলরেডি কি করে ফেলছো? নিরপেক্ষ করে ফেলছো। এখন বলা হচ্ছে যদি আমার খার আরেকটু বাড়ায় নিতাম, মানে হচ্ছে আমি 25.1 ml খার নিতাম, মানে 0.1 ml, তুমি হচ্ছে তাহলে এক্সট্রা অ্যাড করছো কি 0.1 ml। তাহলে চিন্তা করে দেখো এখন কিন্তু HCl নাই, কারণ HCl তুমি 25 ml দিয়ে নষ্ট করে ফেলছো। HCl কিন্তু নিরপেক্ষ হয়ে গেছে। তাহলে যখন তুমি 0.1 ml মানে 25.1 ml NaOH যোগ করতেছো, তার মানে 0.1 ml কি খার না? তাহলে এই পুরো দ্রবণটা তখন কি হয়ে যাবে? খারি হয়ে যাবে, কারণ HCl তো নাই। HCl 25 ml দিয়ে নষ্ট করে ফেলছো। তো তোমার হাতে অবশিষ্ট তুমি খার কি করছো? 0.1 ml বাড়ায় নিছো, তার মানে হচ্ছে 0.1 ml খারটাকে হচ্ছে বেস্টে আসতেছে, তখন এই দ্রবণটা পুরাই ক্ষারীয় হয়ে যাবে। তখন pH যদি বের করতে যাও তাহলে pH সহজে বের হবে না। তাহলে কি করতে হবে? আগে OH এর ঘনমাত্রা বের করতে হবে, POH বের করতে হবে, দেন হচ্ছে pH করতে হবে। তাহলে করে ফেলো এটার pH কত হবে? 10.3। ভেরি গুড। কিভাবে করছি আমরা? তাহলে OH মাইনাস এর ঘনমাত্রা কত হবে? দেখো OH মাইনাস এর ঘনমাত্রা আমরা কেমনে করতেছি? HCl ছিল, NaOH ছিল, তাহলে এটা কতটুকু যোগ করছি? 25.1 ml, আর এটা কত? 25 ml ছিল। তাহলে 25 কাটা, তার মানে থাকে কত? 0.1 ml। 0.1 ml কি থাকে? NaOH থাকে। তাহলে 0.1 ml NaOH এর ঘনমাত্রা কিন্তু বদলায়নি, ঘনমাত্রা কত? 0.1 m থাকবে। তাহলে NaOH এর মানে OH এর ঘনমাত্রা, NaOH থেকে কি পাবো? OH এর ঘনমাত্রা পাবো। OH এর ঘনমাত্রা কত? এই যে এটা তার V, এটা তার কি? এটা তার V, এটা তার ঘনমাত্রা। তার মানে হচ্ছে 0.1 গুণ 0.1 ডিভাইডেড বাই কত হবে? 25, মানে 25 ml এর সাথে 25.1 ml যোগ করতে হবে, তার মানে 50.1 হচ্ছে। তার মানে এখানে ঘনমাত্রা কত বের হবে? 0.1 গুণ 0.1 ডিভাইডেড হচ্ছে 50.1 মাইনাস লগ আনসার। তাহলে 3.6 বা 3.7 বলতে পারো। 3.7 আসতেছে। এটা কত? P of OH। তাহলে আমরা জানি P of H প্লাস হচ্ছে P of OH ইজ ইকুয়াল টু হচ্ছে 14। তার মানে P of H হবে কত? 10.33। কারণ P of H কত? 3.7 না? তাহলে 10 কত হবে? 33 হবে। এখন এটা দিয়ে গ্রাফ অঙ্কন করব। তাহলে 10.33 কখন হচ্ছিল? P of H যখন 25.1 ml যোগ করা হয়েছে। 10.3। ভেরি গুড। 10.3 হচ্ছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা এটাতে গ্রাফ প্লট করব। দেখো এটা হচ্ছে আয়তন, এদিক বরাবর হচ্ছে খালের আয়তন, NaOH এর V মানে আয়তন, আর এদিক বরাবর হচ্ছে এসিডের আয়তন। ঠিক আছে? আর এটা হচ্ছে 7, এই পয়েন্ট হচ্ছে 7, আর এদিকে হচ্ছে ক্ষারের যে pH মানে 7 বাড়তে থাকবে। তাহলে 7, 8, তারপর হচ্ছে 9, 10, 11, 12, 13, আজকে 14। নিচের দিকে 0 পর্যন্ত যাবো। তার মানে কত হচ্ছে? 6, 5, 4, 3, 2, 1, দেন হচ্ছে কত? 0। ঠিক আছে? আচ্ছা, এটা করার আগে আমার হচ্ছে pH এর ম্যাক্সিমাইজ করতে হবে। দেখো ক্ষারের ঘনমাত্রা কত ছিল? ক্ষারের ঘনমাত্রা ছিল 0.1। HCl এর ঘনমাত্রা কত ছিল? 0.1। তাহলে ক্ষারের জন্য এই 0.1 ঘনমাত্রার জন্য pH কত হবে? তাহলে pH হবে কত? 13। এটার pH কত হবে? এটার pH কত হবে? 0.1 ঘনমাত্রার pH হবে কত? 13। আমি এটা হচ্ছে ম্যাক্সিমাম করতেছি।
তাহলে HCl মানে আমি চিন্তা করতেছি এসিড কিছু মিশে নাই, শুধু NaOH এর ঘনমাত্রাটা কত হবে ওই দ্রবণের জন্য, সেটা হচ্ছে কত 13, আর এটার জন্য কত হবে পিএইচ কত হবে 1 হবে। এটা যদি পিএইচ করো ক্যালকুলেটর যদি করতে পারো তাহলে হচ্ছে করো, তাহলে হচ্ছে করলে কত বের হবে পিএইচ 1 বের হবে। তার মানে এই যে এটা হচ্ছে HCl এর জন্য ম্যাক্সিমাম, আর এই 13 হচ্ছে কার জন্য NaOH এর জন্য। তার মানে হচ্ছে গ্রাফটার যে সীমাটা হবে সেটা হচ্ছে 1 থেকে 13 পর্যন্ত, অর্থাৎ 1 থেকে 13 পর্যন্ত তার গ্রাফের প্লটটা হবে। ঠিক আছে, এর মধ্যেই কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন দেখো আমাদের যে ডাটাটা ছিল, যখন আমরা 10 ml নিছিলাম তাহলে পিএইচ এর মান কত হচ্ছিল 1.37। যখন আমরা 20 ml নিছিলাম তখন পিএইচ এর মান কত আসতেছিল 1.952। যখন আমরা পিএইচ কত নিলাম 3 নিলাম, আর 24.5 নিলাম, মানে যখন আমরা 24.5 নিলাম তখন পিএইচ আসছিল কত 3। যখন আমরা 25 নিলাম তখন আমাদের পিএইচ আসছে কত 7। যখন আমরা 25.1 নিছি তখন পিএইচ কত আসছে 10.33। তাহলে দেখো 24.5 ml যোগ করার আগে তুমি চিন্তা করে দেখো, যখন 10 ml নিছি পিএইচ কত ছিল 1.37। যখন 20 ml নিছি, 20 ml নেওয়া হলো পিএইচ কত হচ্ছে 1.95। তাহলে এখানে দেখো এই মানটা কিন্তু 2 ক্রস করে নাই, একটা হচ্ছে 1.37, একটা হচ্ছে 1.95। তাহলে এটা হচ্ছে কি এই যে এই জায়গা পিএইচ এর মানটা কত 1.95, পিএইচ 1.37 মানে হচ্ছে এখানে 1.37। তাহলে মানটা দেখো এখানে কিন্তু গ্রাজুয়ালি চেঞ্জ হচ্ছে না। ঠিক আছে, খুব বেশি কিন্তু চেঞ্জ হচ্ছে না। তারপরে দেখো মানের যে র্যান্ডম চেঞ্জটা হচ্ছে সেটা কত থেকে হচ্ছে 3 থেকে 7 চলে যাচ্ছে, এবং সেখান থেকে ডিরেক্টলি কত চলে যাচ্ছে 10 পর্যন্ত চলে যাচ্ছে। দ্যাট মিনস হচ্ছে 3 এর পরে র্যাপিডলি চেঞ্জ কতটুকু হয়েছে এই এতটুকু, 3 থেকে 7। প্রথম দুইটা মানের জন্য দেখো খুব বেশি কিন্তু চেঞ্জ হয় নাই, কিন্তু 3 থেকে 7 পর্যন্ত র্যাপিড চেঞ্জ। দেন র্যাপিড চেঞ্জ কোথায়, এই যে এটা আমি 10.33 ধরলাম, তাহলে এই মানটা হচ্ছে কি এতটুকু। কতটুকু চেঞ্জের কারণে দেখো 0.5 ml, মাত্র 0.5 ml চেঞ্জের কারণে এরকম হচ্ছে 0.5 ml। এই কারণে হচ্ছে আমি আয়তনটা খুব বেশি চেঞ্জ করিনি, মানে হচ্ছে আয়তন তো এদিকে, তো আমি এখানে ধরে নিলাম যে মানটা জাস্ট খুব কম, মানে খুব কম আয়তনের জন্য এই মানটা চেঞ্জ হচ্ছে, খুব র্যাপিডলি চেঞ্জ হচ্ছে। তারপরে দেখো তার যে রেঞ্জটা হচ্ছে 10.33 হচ্ছে। তারপরে আস্তে আস্তে কি করবে, গ্রাফটা হচ্ছে এরকম হতে থাকবে, এবং এরকম হতে হতে তার ম্যাক্সিমাম সীমা হচ্ছে কত 13 থেকে সে ফ্ল্যাট হয়ে যাবে। এখানে তার ম্যাক্সিমাম সীমা কত 1। এখানে দেখো এখানে গ্রাফটা হচ্ছে ধীরে ধীরে একটু একটু বাড়তেছে, মানে গ্রাফটা হচ্ছে এই যে একটু একটু বাড়তেছে, বাড়ার পরে একে, কারণ যে এসিডের আয়তন, তাহলে এখানে কি হচ্ছে এখানে গ্রাফটা ফ্ল্যাট হয়ে যাবে। এই সবগুলো আমি মুছে দিই, তাহলে দেখো গ্রাফের প্লটটা খুব সুন্দর হবে। জিনিসটা হচ্ছে আমার যে পিএইচ এর যে চেঞ্জটা, পিএইচ এর চেঞ্জ হচ্ছে 24.5 ml যখন আমরা দিছি তখন 3 পাইলাম, যখন 25 দিলাম তখন 7 পেলাম, যখন 25.1 দিলাম তখন 10.33 পাইছি। দেখো কত র্যান্ডম চেঞ্জ, 3 থেকে 7 7 থেকে একদম ডিরেক্ট 10-এ। দ্যাট মিন্স হচ্ছে গ্রাফটা এরকম হচ্ছে। এই যে এটা হচ্ছে 3 ধরলাম, এটা ধরলাম কত 7, এটা ধরলাম হচ্ছে 10.33, মানে হচ্ছে এই 8 পর্যন্ত হচ্ছে খুব অল্প পরিমাণ আয়তন পরিবর্তনের কারণে হচ্ছে ডিরেক্টলি পিএইচ 3 থেকে কত চলে গেল 10.3 তে চলে গেল। ক্লিয়ার? তারপরে যদি করো পরিবর্তন, তারপর গ্রাফটা ধীরে ধীরে এরকম হতে থাকবে, অর্থাৎ এটার ম্যাক্সিমাম সীমা 13, তার মানে হচ্ছে এরকম যাবে, এরকম আস্তে আস্তে গিয়ে এক সময় 13 তে গিয়ে সে ফ্ল্যাট হয়ে যাবে। আর এটার ম্যাক্সিমাম সীমা কতটুকু ছিল 1 এ ছিল, তার মানে এখান থেকে একটু একটু বাড়বে, যে এসির আয়তন এখানে বলছিলাম একটু একটু বেড়ে এই একে গিয়ে হচ্ছে কি সে ফ্ল্যাট হয়ে যাবে, মানে এর নিচে যাবে না, 13 উপরে যাবে না, মানে 14 তে যাবে না, এরকম হবে। তাহলে এটা হচ্ছে গ্রাফের প্লট। তাহলে আমি যখন নির্দেশক নির্বাচন করব, নির্দেশক নির্বাচনটা হবে এই যে যেখান থেকে আমাদের এই সোজাসুজি রেখাটা পাওয়া গেছে, মানে সামান্য ক্ষার যোগ করার জন্য আমার পেজ খুব র্যান্ডম চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই জায়গাটা হচ্ছে নির্দেশক নির্বাচনের জায়গা। এখানে আমি নির্দেশক নির্বাচন করব। তাহলে দেখো
ফেনফথেলিন তার পি অফ কে আই এন হচ্ছে 9.33। তাহলে আমরা বলছিলাম যে ফেনফথেলিন যদি আমরা বলি তাহলে তার যে পিএইচ এর যে রেঞ্জটা সেটা কত, ডেল্টা পিএইচ কত 2 ছিল, তার মানে -1 থেকে অম্লীয় মাধ্যম হলে কি হবে, অম্লীয় মাধ্যম হলে তার পিএইচ এর রেঞ্জটা কত হবে, পি অফ কে আই এন কত হবে 9.33 -1 মানে হচ্ছে 8.33। আর যদি মাধ্যম যদি ক্ষারীয় হয়ে যায় তাহলে পি অফ কে আই এন কত হবে, এটা কোত্থেকে আনছি, আমরা প্রথম দিকে ইকুয়েশন দেখাইছিলাম 9.33 যোগ হচ্ছে কত 1, তার মানে 10.33। প্রথম দিকে ইকুয়েশন দেখাইছিলাম যে পিএইচ এর যে রেঞ্জটা সেটা হচ্ছে +-1 এর উপর ডিপেন্ড করবে। দুই পার্থক্য হতে হবে, এই দুইটার পার্থক্য দেখো কত, এই দুইটার পার্থক্য কত 2 না, ডেল্টা পি অফ কে আই এন কত 2। তাহলে আমরা যদি বলি আমার যে নির্দেশক নির্বাচনটা, তাহলে আমি এই 7 এ পরে মানে 8 এর জায়গা আছে এখানে, তাহলে ফেনফথেলিন যদি আমি নির্বাচন করতে তাহলে ফেনফথেলিন নির্বাচন খুব ইজিলি করতে পারবো, কারণ ফেনফথেলিনের যে ইয়াটা হচ্ছে সেটা কত 8.33 থেকে 10.33 পর্যন্ত ফেনফথেলিন তার কালার পরিবর্তন করতে পারে। তাহলে আমার এই যে এই ভার্টিক্যাল যে লাইনটা, এই লাইনটা কি এই 8 আর 10 এর মধ্যে আছে না, তাহলে আমি এখানে ফেনফথেলিন নির্বাচন করতে পারবো। আমরা এখানে মিথাইল অরেঞ্জের যে রেঞ্জটা, মিথাইল অরেঞ্জ কত, মিথাইল অরেঞ্জের রেঞ্জ হচ্ছে মানে পিএইচ এর কার্যকর সীমা হচ্ছে কত 3.7। তার মানে আলটিমেট মিথাইল অরেঞ্জ কতটুকু পর্যন্ত কাজ করতে পারবে, 2.7 থেকে 4.77 পর্যন্ত কাজ করতে পারবে। তার মানে আমি এখানে মিথাইল অরেঞ্জও দিতে পারবো। ডেল্টা পিএইচ, সো ডেল্টা পিএইচ কত, ডেল্টা পিএইচটা কত মানে পি অফ কে এন একই কথা, ধ্রুবক বিয়োজন ধ্রুবক, এটা পিএইচ ও করবা একই কথা, পি অফ কে এন বা পি অফ কে পি অফ এইচ একই কথা, মানে সে 2 এর পার্থক্য থাকতে হবে। তাহলে এতটুকু মুছে দিই। এটা আমাদের একটা পাত্র ছিল যেটাতে কি ছিল, এই সেল ছিল, কতটুকু ছিল 25 ml ছিল, ঠিক আছে। যখন আমি ক্ষার 25 ml দিলাম তাহলে সম্পূর্ণ এই সেল কি হয়ে গেল, শেষ হয়ে গেল। যখন আমি ক্ষার আরো 0.1 ml বাড়াইলাম তখন এইখানে শুধুমাত্র কি আছে, ওএইচ মাইনাস আছে। তাহলে এটা গ্রাফটা আমরা কি করছি, এটা হচ্ছে 7 10 পর্যন্ত উঠছে, দেন হচ্ছে এটা গেছে। তাহলে গ্রাফের এখানে 3টা লাইন, এই একটা লাইন পাচ্ছি, এই যে এখান থেকে একটু পর্যন্ত একটা লাইন পাচ্ছি, আরেকটা হচ্ছে কি স্ট্রেট লাইন পাচ্ছি, এটা ঠিক আছে, সোজাসুজি একটা লাইন পাচ্ছি, মানে 3টা লাইন পাচ্ছি। তো গ্রাফের 3টা লাইন যদি বুঝাই, গ্রাফ থেকে আমি কয়টা লাইন পাই, গ্রাফ থেকে 3টা লাইন পাওয়া যায়। ঠিক আছে, এই যে সোজাসুজি যে লাইনটা, সোজা লাইন হচ্ছে নির্দেশক নির্বাচন, নির্দেশক নির্বাচন। এখানে হচ্ছে কি এই এতটুকু অংশ হচ্ছে কি যেটা একটু বাড়তেছে, মানে একটু বাড়তেছে যেটা, ঠিক আছে। তাহলে এই এতটুকু লাইন, এটা এটা হচ্ছে কার জন্য, নির্দেশক নির্বাচনের জন্য। আর এখানে হচ্ছে কি যে এই লাইনে দ্রবণ ক্ষারীয় হচ্ছে, দ্রবণ ক্ষারীয় হচ্ছে, ঠিক আছে। আর এখানে হচ্ছে কি এই যে এই বরাবর পিএইচ কি হলো, পিএইচ স্থির হয়ে গেছে, পিএইচ স্থির হয়, অর্থাৎ পিএইচ এরপর আর চেঞ্জ হবে না, কথা ক্লিয়ার। তাহলে এই যে ভার্টিক্যাল লাইনটা এটা হচ্ছে নির্দেশক নির্বাচনের লাইন, সো সেম টু সেম এসিড এর জন্য সেম হচ্ছে, এতটুকু লাইন হচ্ছে কি নির্দেশক নির্বাচনের, নির্দেশক নির্বাচন করতে পারি। এই এতটুকু লাইন মানে যেটা এখনো ফ্ল্যাট হয় নাই, এই যে এতটুকু পর্যন্ত, এতটুকু লাইন হচ্ছে কি দ্রবণ এসিডি হচ্ছে,
আর এই যে লাইনটা, মানে এখানে যে লাইনটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কি পিএইচ এর পরিবর্তন হবে না, পিএইচ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ ম্যাক্সিমাম পিএইচ এ সে পৌঁছে গেছে, ম্যাক্সিমাম পিএইচ এ সে পৌঁছে গেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটাকে আমরা হচ্ছে জাস্ট, আমাদের বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট লাগবে, তো পুরো গ্রাফটুকু আমাদের হাতে চলে আসবে। সো আমরা যদি দেখি, দেখো আমরা যদি বলি যে এটা হচ্ছে কত 7, তাহলে 7 থেকে যখন সোজাসুজি লাইন পাচ্ছি সেটা হচ্ছে নির্দেশক নির্বাচনের লাইন, তারপর হচ্ছে কি দ্রবণ ক্ষারীয় হচ্ছে, দ্রবণ ক্ষারীয় হয়। ঠিক আছে, মনে রাখবা এই ফ্ল্যাট লাইনটা যত বড় হবে তত হচ্ছে কি নির্দেশক নির্বাচন করাটা সহজ হবে। এটা হচ্ছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য, এই গ্রাফটা হচ্ছে তীব্র অ্যাসিড এবং তীব্র ক্ষারের জন্য। ঠিক আছে, তো আমরা শুধু এই একটু অংশ নিয়ে কথা বলি। তাহলে তীব্র ক্ষারের জন্য লাইনটা হচ্ছে এরকম, এরকম যাচ্ছে, অর্থাৎ এতটুকু পর্যন্ত পেজ খুব র্যান্ডম চেঞ্জ, অর্থাৎ 7 থেকে কততে যাচ্ছে 10 এ যাচ্ছে, মানে হচ্ছে 0.1 ml 0.1 ml NaOH যোগ করলে পিএইচ কততে যাবে, 7 থেকে 10 এ যাবে। ঠিক আছে, আর 0.1 ml এই প্রান্তে যদি 0.1 ml যদি HCl যোগ করি, HCl যোগ করা হলে পিএইচ কি করবে, ডাউনে চলে যাবে, অর্থাৎ পিএইচ 7 থেকে 3 এ চলে আসবে। এতটুকু অংশ হচ্ছে কি 7 থেকে 10 এ যাবে কখন, যখন হচ্ছে কোন একটা দ্রবণের যে সমাপ্তি বিন্দুটা, অর্থাৎ নিরপেক্ষ দ্রবণের যখন আমরা 0.1 ml ক্ষার যোগ করব, NaOH বা হচ্ছে কি ক্ষার যোগ করব, যদি ক্ষার যোগ করি তো দ্রবণের পিএইচটা কত যাবে, 7 থেকে 10 এ উঠে যাবে। আর এখানে যদি আমরা অ্যাসিড যোগ করি 7 আসার পরে যদি 0.1 ml অর্থাৎ খুবই ক্ষুদ্র পরিমাণ যদি অ্যাসিড যোগ করি, তাহলে 7 থেকে কত চলে আসবে, 3 এ চলে আসবে। এটা কিন্তু ফিক্সড, 7 থেকে কত চলে আসবে, 3 এ চলে আসবে, আর 7 থেকে কত চলে আসবে, 10 এ চলে আসবে, এটা কিন্তু ফিক্সড। তাহলে 0.1 ml যোগ করার কারণে পিএইচ এর র্যান্ডম যে চেঞ্জটা 0.1 ml এর কারণে 7 থেকে 10 এ চলে যাচ্ছে। আর 0.1 ml যদি আমি অ্যাসিড HCl আমরা রিপ্রেজেন্ট করলাম, কিন্তু অ্যাসিড যদি যোগ করি তাহলে 7 থেকে কত চলে আসবে, 3 এ চলে আসবে। এই কারণে হচ্ছে 7 থেকে 3 এর যে রেঞ্জটা, এই রেঞ্জে হচ্ছে মিথাইল ব্যবহার করা হয়, আর 7 থেকে 10 এর যে রেঞ্জটা সেটা হচ্ছে ফেনথ্যালিন ব্যবহার করা হয়। আচ্ছা, এখন ধরো আমাদের কাছে দেওয়া আছে তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড। আমাদের কাছে এখন দেওয়া আছে তীব্র ক্ষার আর হচ্ছে কি দুর্বল অ্যাসিড। আচ্ছা, মনে রাখবা যদি অ্যাসিড দুর্বল হয়, আচ্ছা এখন তীব্র ক্ষার আর দুর্বল অ্যাসিডের যে দ্রবণটা হবে, দ্রবণের প্রকৃতি কি হবে বলতো? তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিডের দ্রবণের প্রকৃতিটা কেমন হবে? অ্যাসিডীয় হবে নাকি ক্ষারীয় হবে? তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিডের দ্রবণের প্রকৃতি কেমন হবে? হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে। তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিডের দ্রবণের প্রকৃতি কেমন হবে? তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিডের দ্রবণের প্রকৃতি কেমন হবে? ক্ষারীয় হবে। তার মানে হচ্ছে এই যে এই অংশটুকু কিন্তু, এই অংশ কিন্তু কার জন্য? তীব্রতার জন্য, মানে তীব্র কোনো কিছু ব্যবহার করলে এই অংশটুকু পাবো, এখানে তীব্র কোনো কিছু ব্যবহার করলে এই অংশটুকু পাবো। তাহলে দেখো তীব্র ক্ষার ব্যবহার করতেছি না, তখন গ্রাফটা এরকম থাকবে, ক্ষারের জন্য গ্রাফটা এরকম থাকবে। কিন্তু যদি আমি দুর্বল অ্যাসিড ব্যবহার করি তাহলে এই গ্রাফটা, মানে এই সোজা লাইনটা আমি পাবো না, সোজা লাইনটা পাবো না, পাবো কি এই যে এরকম। বুঝতে পারছো? এটা মুছে দিই, আবার করি, দেখো এই যে এতটুকু অংশ হচ্ছে তীব্রতার জন্য, তারপরে চেঞ্জ হবে এটা। ঠিক আছে, এখন তোমাকে দেওয়া আছে তীব্র ক্ষার
এবং দুর্বল অ্যাসিড, তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিড। তাহলে তীব্র ক্ষার আছে, তার মানে এই রেখাটা ঠিক থাকবে। আর দুর্বল অ্যাসিড যদি হয় তাহলে এখানে এই সোজা রেখাটা পাওয়া যাবে না, তাহলে এখান থেকে আস্তে আস্তে চেঞ্জ হওয়া শুরু করবে। ঠিক আছে, সোজা রেখা নাই, তার মানে নির্দেশক নির্বাচন করতে হয় এই সোজা রেখা দেখে। তাহলে এখানে আমি ফেনোফথেলিন নির্বাচন করব নাকি হচ্ছে মিথাইল অনেজ নির্বাচন করব? কোন নির্দেশক দেব? ফেনোফথেলিন দেব নাকি মিথাইল অনেজ দেব? তীব্র ক্ষার এবং দুর্বল অ্যাসিডের জন্য আমি ফেনোফথেলিন ইউজ করব নাকি মিথাইল অনেজ ইউজ করব? ফেনোফথেলিন, কারণ হচ্ছে ফেনোফথেলিন হচ্ছে এই পয়েন্টে কাজ করে, এই যে এই পয়েন্টে কাজ করে কি ফেনোফথেলিন, কারণ ফেনোফথেলিনের রেঞ্জ হচ্ছে 8.33 থেকে 10.33, আর মিথাইল অনেজ কাজ করে হচ্ছে 2.7 থেকে হচ্ছে আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম সেটা কতটুকু হচ্ছে 3.7 থেকে কাজ করে হচ্ছে কত 4.77 পর্যন্ত। ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে তো আর কোনো নির্দেশকের লাইন নেই, সো ব্যবহার করতে পারবো না, তার মানে শুধুমাত্র এই বিক্রিয়ার জন্য প্রযুক্ত হবে কি ফেনোফথেলিন। ফেনোফথেলিন উপযুক্ত নির্দেশক এখানে। আচ্ছা, তাহলে এখন দেখো, যদি আমাকে দেওয়া থাকতো দুর্বল অ্যাসিড চেনার উপায় হচ্ছে কার্বন থাকবে, দুর্বল অ্যাসিড চেনার উপায় হচ্ছে সি থাকবে, আর দুর্বল ক্ষার চিনব হচ্ছে নাইট্রোজেন থাকবে। আচ্ছা, তাহলে এখন দেখো কোয়েশ্চেন দেওয়া আছে NH4OH এবং HCl এর বিক্রিয়ায় কোন নির্দেশক উপযুক্ত? NH4OH এবং HCl এর যে বিক্রিয়ায়, এই বিক্রিয়ায় হচ্ছে কোন নির্দেশকটা উপযুক্ত হবে? গুড সঞ্জনা, দারুণ। NH4OH এবং হচ্ছে HCl এর বিক্রিয়ায় কোন নির্দেশক উপযুক্ত? তাহলে গ্রাফটা কেমন হবে? NH4OH দুর্বল, তাহলে দুর্বল জন্য স্টেটমেন্ট পাওয়া যাবে না, তার মানে এখান থেকে চেঞ্জ হবে। HCl তীব্র, তার মানে রেখা পাওয়া যাবে, তারপরে চেঞ্জ হবে, তার মানে মিথাইল অরেঞ্জ। ওকে, H2CO3, আচ্ছা H2CO3 না দিয়ে আর একটু দুর্বল দিই, CH3COOH এবং NH4OH এর জন্য কোন নির্দেশক উপযুক্ত? CH3COOH মিথাইল অরেঞ্জ, ভেরি গুড, মিথাইল অরেঞ্জ। CH3COOH এবং NH4OH এর জন্য কোন নির্দেশক উপযুক্ত? ভেরি গুড, রিফাত দারুন, ওয়াফা দারুন, বৃষ্টি দারুন। CH3COOH আর NH4OH এর জন্য কোন নির্দেশক উপযুক্ত? কোনটাই না। যদি গ্রাফ প্লট করি তাহলে কোনো স্ট্রেট লাইন পাওয়া যাবে না, তার মানে এরকম হবে, এরকম হবে, তার মানে কোনো স্ট্রেট লাইন নাই, তার মানে কোনো নির্দেশকই প্রযুক্ত না। অর্থাৎ পেজ এর যে কালার চেঞ্জ হবে এরকম কোনো রেঞ্জই এলাকায় পাওয়া যাবে না, কোনো নির্দেশকই উপযুক্ত হয় না। পেজ এর যে কালার চেঞ্জ হবে ওরকম কোনো মানই পাওয়া যায় না। অর্থাৎ এখানে দেখা যাবে, এখানে যদি তুমি নির্দেশক দাও, এখান থেকেই নির্দেশক তার মানে পেজ চেঞ্জ করা শুরু, মানে রং চেঞ্জ করা শুরু করছে। এখানে যে কোনো নির্দেশক দাও সে তার রং নিজে নিজে চেঞ্জ করা শুরু করবে, কিন্তু একটা নির্দিষ্ট সীমার মধ্যে সে কিন্তু রং চেঞ্জ করবে না। দেখা যাবে টাইটেন হওয়ার আগে, অর্থাৎ 7 হওয়ার আগে
7 হওয়ার আগে কি করবে, নির্দেশক তার বর্ণ পরিবর্তন করতে পারবে। এখানেও 7 হওয়ার আগে নির্দেশক তার বর্ণ পরিবর্তন করতে পারবে। কেন করতে পারবে? এই দেখো গ্রাফের লাইন কিন্তু বাড়তেছে, তো কোনো নির্দেশক এখানে উপযুক্ত হবে না। কথা কি? আচ্ছা, লাস্ট কোয়েশ্চেন। CH3 COOH এবং NaOH এর জন্য তুল্যতা বিন্দু 7 হবে নাকি গ্রেটার দেন 7 হবে নাকি লেস দেন 7 হবে? CH3 COOH এবং NaOH এর যে তুল্যতা বিন্দু, মানে যেখানে হচ্ছে এসিড এবং ক্ষার পরস্পরকে প্রশমিত করে দেয়, সেই তুল্যতা বিন্দু 7 হবে নাকি গ্রেটার দেন 7 হবে নাকি লেস দেন 7 হবে? তুল্যতা বিন্দুটা কই পাবো? CH3 COOH এবং NaOH এর তুল্যতা বিন্দুটা কই পাবো? গ্রেটার দেন 7 হবে। দেখবে হচ্ছে আমরা যদি বলি গ্রাফ যদি অঙ্কন করি, তাহলে তুল্যতা বিন্দু আমরা যেটাকে 7 বলতেছি, 7 হচ্ছে একটু উপর হবে, অর্থাৎ 8 এর কাছাকাছি হবে, অর্থাৎ এখানে হবে তুল্যতা বিন্দু। তো এখান থেকে হচ্ছে গ্রাফটা চেঞ্জ হবে, এখান থেকে গ্রাফটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, তার তুল্যতা বিন্দু 7 না হয় 7 হচ্ছে একটু উপরে হবে। গ্রেটার দেন 7 হওয়ার কারণে কোন নির্দেশকই কাজ করবে না। দারুন ওয়াফা, দারুন। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমাদের টাইট্রেশনের যে গ্রাফটা ছিল, টাইট্রেশন গ্রাফটা একটু টাফ মনে করা হয়, বা অনেকে হচ্ছে টাইট্রেশন গ্রাফগুলো করতে পারে না বা কোয়েশ্চেন গুলা করতে পারে না। তোমাকে এরকম ভাবে দেওয়া থাকবে, কোয়েশ্চেন গুলো দেওয়া থাকবে এবং তোমাকে এটা এক্সপ্লেন করতে হবে যে কোন নির্দেশক বা কোন ধরনের নির্দেশক তুমি এখানে ব্যবহার করতে পারো, বা তুল্যতা বিন্দু কত হতে পারে। আমি সাথে তোমার চিত্র অঙ্কন করে, মানে গ্রাফ অঙ্কন করে বলে দিতে হবে। তো আজকে এতটুকু থাকলো। তোমাদের বেশ ভালো উপস্থিতি ছিল। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে বা বুঝতে না পারো, তাহলে হচ্ছে আমাকে একটু জানাও। ওকে, আল্লাহ হাফেজ।